ডাচ ডিজিজ হল একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেখানে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা বড় এক্সপোর্ট সেক্টর যেমন তেল, গ্যাস বা খনিজ হঠাৎ আবিষ্কৃত বা এক্সপোর্ট বৃদ্ধি পাওয়ার ফলে মূলত তিনটি সমস্যার সম্মুখীন হয়। প্রথমত, দেশটির মুদ্রা শক্তিশালী হয়ে যায়, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন। দ্বিতীয়ত, অন্য রপ্তানি সেক্টর দুর্বল হয়ে যায় যেমন কৃষি বা উৎপাদন খাত। তৃতীয়ত, অর্থনীতি অসম ভারসাম্যপূর্ণ হয়ে যায়। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় 60-এর দশকে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডস এর উত্তর সাগরে গ্যাস আবিষ্কারের পর দেশটির মুদ্রা অনেক শক্তিশালী হয়ে যায়, যার কারণে অন্যান্য শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর কারণগুলি ছিল মূলত তিনটি। প্রথমত, বড় এক্সপোর্ট আয় যেমন তেল, গ্যাস, খনির, যা দেশের মুদ্রাকে শক্তিশালী করেছিল। এর কারণে সচরাচর সাধারণ মানুষ যা কিনতে পারত তার দাম বেড়ে যায়। দ্বিতীয়ত, অন্যান্য খাতের প্রতিযোগিতা কমে যাওয়া বা হ্রাস পাওয়া। যেহেতু নিজের মুদ্রা শক্তিশালী, তাই বিদেশে কোনো কিছু রপ্তানি করলে তা সে সকল দেশে অনেক ব্যয়বহুল হয়ে যেত। আর স্বাভাবিকভাবেই মানুষ বেশি দামি দ্রব্যের তুলনায় কম দামি পণ্য কিনতে প্রচুর পছন্দ করে। তৃতীয়ত, শ্রম ও পুঁজি স্থানান্তর, যা সাধারণ মানে করলে দাঁড়ায় বেশি আয়। যখন বড় এক্সপোর্ট থেকে আসে তখন স্বাভাবিকভাবেই মানুষ সেখানে বেশি শ্রম দেয় এবং পুঁজিপতিরা তাদের টাকাও সেখানেই বেশি ঢালতে পছন্দ করে যেখান থেকে আয় বেশি। তাই অন্যান্য খাত তেমন একটা নজরে আসে না বা অবহেলিত রয়ে যায়। কিন্তু সমাজে সকল কিছুরই চাহিদা আছে, তাই এক জায়গায় বেশি শ্রম এবং অর্থ চলে গেলে অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ডাচ ডিজিজের প্রভাবে রপ্তানি খাত ব্যাপকভাবে দুর্বল হয়, যেখানে পূর্বে কৃষি উৎপাদন এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্প যা থেকে সমাজ এবং বেশ অনেক বেশি আয় করত তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিকভাবে বৈচিত্র্য কমে যায়। একটা নির্দিষ্ট সেক্টরের উপর যখন অর্থনীতি নির্ভরশীল হয়ে থাকে তখন সেই নির্দিষ্ট খাত যদি সামান্যতম বিপদের সম্মুখীন হয় তখন পুরো অর্থনীতি ভেঙে পড়ে, যেমনটা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উপর বলা যায়। যেহেতু পূর্ববর্তী সময়ে অনেক সেক্টর এর উপর অর্থনীতি নির্ভরশীল ছিল এবং সে সকল খাত ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে মানুষ চাকরি হারায়, তার প্রভাব সামাজিকভাবে দেখা যায়। বেকারত্ব চরম আকার ধারণ করে। সাধারণ মানুষ কর্মসংস্থানের অভাবে সমাজ ও রাষ্ট্রের প্রতি অসন্তুষ্ট হতে থাকে। এর ফলে তৈরি হয় অর্থনৈতিক অনিশ্চয়তা, অর্থাৎ তেলের দাম উঠলে অর্থনীতি ভালো, তেলের দাম কমলে অর্থনীতি খারাপ। আর এই অনিশ্চয়তা অর্থনীতিকে আরও বাজেভাবে প্রভাবিত করে। এত কঠিন সমস্যার মধ্যেও যে সকল টুকটাক ব্যবসা দাঁড়িয়েছিল কিংবা বিদেশিরা বিনিয়োগ করছিল তা কমে যেতে থাকে অস্থিতিশীল অর্থনীতির কারণে। বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে এর বেশ কিছুটা মিল পাওয়া যায়। এরকম আরও কিছু দেশ যারা ডাচ ডিজিজের সম্মুখীন হয়েছিল তারাও তাদের অর্থনীতিকে একইভাবে দুর্বল করে ফেলেছিল। যেমন ভেনিজুয়েলা। বিপুল পরিমাণের তেল থাকা সত্ত্বেও তাদের অবস্থা ভয়াবহ। এরপর নাম আসে নাইজেরিয়ার। তাদের অর্থনীতি ও তেলের উপর অতিরিক্ত নির্ভরশীল, তাই উর্বর জমি থাকা সত্ত্বেও তাদের কৃষি এবং অন্যান্য শিল্প খাদ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। আর এই সমস্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত নেতাদের আবির্ভাব হয় এবং এর পিছু পিছু চলে আসে বিভিন্ন উগ্রবাদী সংগঠন, যারা এই দুর্বল অর্থনীতি এবং দুর্নীতির ফলে অতিষ্ঠ মানুষদেরকে বিভিন্নভাবে নিজেদের দিকে টানতে সক্ষম হয়। তবে এ থেকে বের হওয়ার কিছু কৌশল আছে, যেমন রিপোজিটরি ফান্ড বা সভরেন ওয়েলথ ফান্ড। এর কাজ হল অতিরিক্ত আয় সংরক্ষণ করা এবং মুদ্রার মূল্য স্থিতিশীল রাখা, যা সরাসরি নিজের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে না, তবে বিদেশে তা বিনিয়োগ করে অতিরিক্ত অর্থ আয় করা যাবে। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে, যেমন টাকা সরাসরি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা খরচ করতে পারবে না এবং অনেক টাকা দেশের অর্থনীতিতে ঢুকে পড়লে যেমন টাকার মূল্য হারিয়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেই সমস্যা সরাসরি হবে না। নেদারল্যান্ডস এই ফান্ড তৈরি করেছিল, তাই এটি বর্তমানে বিশ্বের সবচাইতে বড় ওয়েলথ ফান্ড। এই টাকা তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে, যা থেকে প্রতি বছর বিপুল অঙ্কের মুনাফা আসছে এবং যেহেতু টাকা আছে তাই বিভিন্ন জায়গায় এর প্রভাব খাটিয়ে নেওয়া যাচ্ছে। সাধারণ মানুষ এর একটি অংশ পাচ্ছে বিভিন্ন পেনশন বা ফান্ড হিসেবে। এর একটা অংশ তাদের ঘর নির্মাণ বা সরকারিভাবে কম খরচে থাকার ব্যবস্থার উপরে খরচ হয়েছে, যার কারণে নেদারল্যান্ডে খুব কম খরচে সাধারণ মানুষ থাকতে পারে। তারা শুধু এর উপরই নির্ভরশীল ছিল না, নিজেদের কৃষি উৎপাদন এবং অন্যান্য শিল্পেও তারা বিনিয়োগ করেছিল। নিজেদের দুগ্ধজাতীয় দ্রব্য দেশে উৎপাদন এবং ফসল উৎপাদনে এর বিশাল প্রভাব দেখা যায়। তৃতীয়ত, কঠোর মুদ্রানীতি। এই মুদ্রানীতি হঠাৎ করে নিজেদের মুদ্রার দাম বৃদ্ধি সহ বিভিন্ন অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছিল এবং শ্রম ও পুঁজি পুনর্বণ্টনের মাধ্যমে স্থিতিশীল শিল্পে পুঁজি এবং কর্মসংস্থান নিশ্চিত করা গিয়েছিল, যার ফলে বেকারত্ব প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
আমাদের এ থেকে অনেক কিছু শেখার আছে, যেমন দেশের যেকোনো একটি খাত হঠাৎ করে সমৃদ্ধ হলে অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হয়, তাই একাধিক সেক্টর তৈরি করা উচিত। সহজ ভাষায়, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না।